স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নেই। কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। ময়মনসিংহে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় যোগ দিয়ে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি আরও বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন। আমরা আদালতের নির্দেশনা পালন করে গ্যাজেটটা প্রকাশ করেছি। ওই লাস্ট ডেতে আমরা আদালতের রায় বাস্তবায়নের জন্য বাধ্যবাধকতা, আইনি বাধ্যবাধকতা আছে। ওই আইনি বাধ্যবাধকতা মেনে আমরা ওই 10ম দিনে আমরা সেই গ্যাজেটটা করে দিয়েছি। এখন শপথ দেওয়া না দেওয়া এটা অন্য মন্ত্রণালয়ের ব্যাপার, অন্য কর্তৃপক্ষের ব্যাপার। গাজীপুরের জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার উপর হামলায় ঘটনায় এ পর্যন্ত 54 জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতভর এ অভিযান চালায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এদিন সন্ধ্যায় একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে চান্দনা চৌরাস্তা এলাকায় মুখোশধারী 10 থেকে 12 জন হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা চালায়। এতে আহত হন হাসনাত। প্রতিবাদে গাজীপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন এনসিপি নেতাকর্মীরা। এ সময় হামলাকারীদের ধরতে 24 ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। বাড়ি থেকে বের করে দেওয়ার প্রায় 8 বছর পর উত্তরায় নিজ বাড়িতে বসবাসের অধিকার পেলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের মা ও ভাই। সোমবার শুনানি শেষে বিচারিক আদালতের স্থিতাবস্থার আদেশ বাতিল করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এর ফলে উত্তরার এই বাড়িতে তুরিন আফরোজের মা শামসুন্নাহার বেগম ও ভাই শিশির আহমেদ শাহনেওয়াজ বসবাস করতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে বাড়ি সংক্রান্ত মামলাটি নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এর আগে 19 ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ সেলিমের একক বেঞ্চ রাজধানীর উত্তরার বাড়িতে ব্যারিস্টার তুরিন আফরোজের মা শামসুন্নাহার বেগম এবং ভাই শিশির আহমেদ শাহনেওয়াজের বসবাস নিয়ে বিচারিক আদালতের স্থিতাবস্থার আদেশ বাতিল করে রায় দেন হাইকোর্ট। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সকালে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রস্তুত গুলশানের বাসভবন ফিরোজা। ঢাকায় তাকে বরণ করতে মুখিয়ে বিএনপি নেতাকর্মীরা। তবে সবাইকে শৃঙ্খলা মেনে অভ্যর্থনা জানাতে বলেছে দল। এজন্য নেতাকর্মীদের দেয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা। বিমানবন্দর থেকে বের হওয়ার পর নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে রাস্তার পাশে দাঁড়াবেন। তবে বেগম খালেদা জিয়ার গাড়ির সঙ্গে কোনো মোটরসাইকেল ও হাঁটা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে দলের পক্ষ থেকে। সাবেক এই প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে প্রস্তুত যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা। বাংলাদেশ সময় আজ রাত 9টা 10 কাতার আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন সাবেক এই প্রধানমন্ত্রী। আমাদের নেতাকর্মীকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যাতে রয়্যাল সুইটের সামনে সবাই কালকে 1টায় যায়। আমরা আশা করছি আমাদের হাজার হাজার নেতাকর্মী সেইখানে যাবেন এবং বাংলাদেশে অনেক লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে, কোটি মানুষ অপেক্ষা করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাবেন। আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা ফুল প্রিপারেশন নিয়ে ইনশাল্লাহ আমাদের আজকে প্রস্তুতি ছিল। আইএমএফের ঋণ নিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি সরকার। শর্ত পূরণ না হওয়ায় ঋণের বাকি কিস্তির অর্থ ছাড় দিতে রাজি নয় সংস্থাটি। অন্যদিকে কঠিন শর্ত মেনে ঋণ নিতে রাজি নয় নীতি নির্ধারকরাও। এমন পরিস্থিতিতে পুরো ঋণ কর্মসূচি পড়েছে অনিশ্চয়তায়। যদিও কেন্দ্রীয় ব্যাংক মনে করছে আইএমএফের শর্ত পুরোপুরি পূরণ না হলেও সঠিক পথে আছে বাংলাদেশ। আর বিশ্লেষকরা মনে করেন আইএমএফ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সতর্কতার সঙ্গে। ভঙ্গুর অর্থনীতির শ্রীলঙ্কাকে সহজ শর্তে ঋণ দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ, কিন্তু বাংলাদেশের বেলায় জুড়ে দেওয়া হচ্ছে কঠিন শর্ত। সংস্থাটির ঋণ কর্মসূচি শুরুর পর জ্বালানি তেলের দাম বাড়ানো, ভর্তুকি কমিয়ে আনা এবং নানামুখী সংস্কারের চাপে দেশের অর্থনীতি পরে চ্যালেঞ্জের মুখে। লাগাম ছাড়া হয় মূল্যস্ফীতি।
5ই আগস্ট পট পরিবর্তনের পর অর্থ পাচার কমে আসলে পতনের ধাক্কা কাটিয়ে উঠেছে রিজার্ভ, আর মূল্যস্ফীতির গতিও কিছুটা মন্থর। এমন পরিস্থিতিতে কঠিন শর্ত মেনে ঋণ নিতে রাজি নন নীতি নির্ধারকরা। যেটা আমাকে বলে তো তোমার 2 বছর লাগবে রিকভারি করার জন্য, সেখানে আমি 6 মাসের মধ্যে আমার ইকোনমিকে টার্নারাউন্ড করে দিচ্ছি। IMF অনেক শর্ত দিচ্ছে সাবসিডি তোলার জন্য। আপনারা জানি খুশি হবেন, আমরা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রয়োজন হলে আমরা IMF থেকে বেরিয়ে আসবো। তবে বিশ্লেষকরা বলছেন, এখনই ঋণ কর্মসূচি থেকে বের হয়ে আসা ঠিক হবে না। এতে হাত গুটিয়ে নিতে পারে অন্য দাতাগোষ্ঠীরাও। বের হয়ে আসাটা হয়তো এখনই আমার মনে হয় সেই দিকে না যাওয়াই ভালো, বরঞ্চ হার্ড নেগোসিয়েশন, তাদেরকে পারসিউ করা IMF-কে এবং বুঝিয়ে বলা যে কেন কোনটা এই মুহূর্তে সম্ভব না। IMF-এর সব শর্ত পূরণ না হলেও সঠিক পথেই আছে সংস্কার কার্যক্রম, এমন দাবি কেন্দ্রীয় ব্যাংকের। তৃতীয় ও চতুর্থ কিস্তি ছাড়ের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। IMF বলেছে আমরা আরও কিছুদিন আলোচনা অব্যাহত রাখবো। একটা প্যারামিটার সেট করা আছে, আমরা হয়তো বা প্যারামিটারে যেই পয়েন্টে অ্যাচিভ করার কথা সেটা অ্যাচিভ করতে পারিনি, কিন্তু ওই অ্যাচিভের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এদিকে ICC গ্লোবাল ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান জানান, বাণিজ্যিক লেনদেনে বাংলাদেশের সুনাম থাকা সত্ত্বেও বৈশ্বিক ব্যাংকিং পরিসরে দেশটি ভালো ঋণ গ্রহীতা হিসেবে পরিচিতি পায়নি। ঋণ পরিশোধে বাংলাদেশের সুনাম আছে, ভালো ক্লায়েন্ট হলেও বাংলাদেশকে উপেক্ষা করা হচ্ছে। তাই আন্তর্জাতিক ব্যাংকিং পরিসরে বাংলাদেশের প্রতি মনোভাব বদলাতে জোরালো আওয়াজ তোলা উচিত। IMF-এর সঙ্গে বাংলাদেশের $470 কোটি ঋণ কর্মসূচি শুরু হয় 2023 সালের 30 জানুয়ারি। 3 কিস্তিতে $231 কোটি ছাড় দেয় সংস্থাটি। বাকি $239 কোটি ছাড় দিতে শুরু হয় দর কষাকষি। চতুর্থ কিস্তি আটকে যাওয়ার পর পঞ্চম কিস্তির বিষয়ে সমঝোতা হয়নি এখনো। তৃতীয় ও চতুর্থ কিস্তি ছাড়ের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রেদওয়ানুল হক, DBC নিউজ, ঢাকা। রাজশাহী রেল স্টেশন এলাকায় ঢাকাগামী বনলতা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হননি। রাজশাহী রেল স্টেশনের ব্যবস্থাপক শহীদুল ইসলাম জানান, সকাল 6টায় বনলতা এক্সপ্রেস ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে। সকাল 7টার দিকে রাজশাহী স্টেশনে আসার পর একটি বগির চাকা ছুটে যায়। বগিটি উদ্ধারে কাজ চলছে। ভোলায় বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষের জেরে দ্বিতীয় দিনের মতো আন্তজেলা রুটে বাস ধর্মঘট চলছে। সকাল থেকে বাস শ্রমিকরা ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করার পাশাপাশি সিএনজি অটোরিকশা চলাচলে বাধা সৃষ্টি করেন। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। দূর দূরান্তের পথে অনেকেই বাধ্য হয়ে অটোরিকশা সহ বিকল্প যানবাহনে চলাচল করছেন। এর আগে রবিবার সন্ধ্যা 6টা থেকে ভোলার অভ্যন্তরীণ 5টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাজশাহীতে। 2407 বর্গ কিলোমিটারের জেলা রাজশাহী, দেশের প্রাচীনতম একটি জেলা। এই জেলায় রয়েছে নানা সংকট, নানা সম্ভাবনা এবং এর থেকে উত্তরণের পথ খুঁজতে আজ CSRM ডিবিসি এক্সপ্রেস রয়েছে রাজশাহীতে। আমরা জানার চেষ্টা করব এখানে কি কি সমস্যা রয়েছে, পদ্মার ফারাক্কার কারণে কি কি সমস্যা হচ্ছে সেটি জানার চেষ্টা করব। এই পদ্মা নদীর ফারাক্কার যে সমস্যাটা রয়েছে সেটার কারণে কি কি সমস্যা হচ্ছে? ধন্যবাদ। সব থেকে বড় সমস্যা হলো ফারাক্কার কারণে আমাদের এই গঙ্গা নদী এবং এর যে শাখা প্রশাখা আছে, এর 2000 কিলোমিটার নাব্য নৌপথ সম্পূর্ণরূপে অকেজো হয়ে গেছে প্রথমত। তারপরে এই নদীকেন্দ্রিক যে জীবন ব্যবস্থা ছিল, যে পেশা ছিল, এটা মারাত্মক হুমকির মুখে হয়েছে। মহা বিপর্যয়কর অবস্থায় সেই পেশাজীবীরা আছেন, বিশেষ করে মৎস্যজীবী, তারপরে যারা নৌকা তৈরি করতেন, জাল তৈরি করতেন, তারপরে মাছ বিক্রি করতেন, এই জাতীয় এরা। তারপরে আরেকটা হলো আমাদের এই অববাহিকায় প্রচণ্ড রকমভাবে আবহাওয়ার পরিবর্তন হয়ে গেছে। তো ধন্যবাদ আপনাকে। তো আমরা আরেকটু জানবো হচ্ছে এই যে নদী কেন্দ্রিক আর কি কি সমস্যা রয়েছে।
নদীকেন্দ্রিক যেমন বরেন্দ্র অঞ্চলে বিশেষ করে পদ্মার কারণে যেমন জীবন জীবিকার সংকট হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চলে আসলে এই পানিকেন্দ্রিক কনফ্লিক্ট বেড়েছে, বিশেষ করে সহিংসতা। আমরা দেখেছি গোদাগাড়িতে নিমঘটু গ্রামের দুজন যে কৃষক হত্যা হয়েছে, এর পিছনে কিন্তু পানির কারণ দায়ী ছিল আর কি। এবং আমরা আরও দেখি গ্রামে গ্রামে এই পানিকে কেন্দ্র করে অনেক সহিংসতা বেড়ে গেছে। এই সহিংসতা শুধু কৃষক না, নারী পুরুষের এবং নারীদের যে সহিংসতা সেই বিষয়গুলো উঠে আসছে। আমরা মনে করি এই পানিকেন্দ্রিক এই সংকটগুলো পদ্মার যে মূল সমস্যা সেটা সমাধান করা উচিত। না হলে এই অঞ্চলে দিনে দিনে আগের তুলনায় গ্রামে গঞ্জে এবং শহরেও পানিকেন্দ্রিক যে কনফ্লিক্টগুলো অর্থাৎ সহিংসতা বেড়েছে, এটা আরও বাড়বে। এটা নিয়ে একটা বিহিত করা দরকার আমাদের। ধন্যবাদ আপনাকে। তো আমরা একটু জানবো, এখানে একজন নারী কর্মী রয়েছেন, তিনি নারীদের জন্য কাজ করেন। নারীদের কি কি সমস্যা রয়েছে? পদ্মা নদীর পানি প্রবাহ কমে যায়, নারীর উপরে অনেক বেশি প্রভাব পড়ে। যেমন একজন নারী যখন বিশুদ্ধ পানির জন্য পানি নিতে যাবে, তখন মাঝপথে তার অনেক অসুবিধা হয়, রাস্তার ক্ষেত্রে অনেক হেনস্থার শিকার হতে হয়। এবং এছাড়াও আমরা দেখতে পাই এটার সাথে যে মৎস্য চাষের জিনিসটা জড়িত, সেক্ষেত্রে একটা নারীর একটা পুষ্টির চাহিদাও জড়িত, সেখানে নারী পুষ্টির ব্যাপক একটা ঘাটতি পড়ছে। এক্ষেত্রেও আমরা দেখতে পাই যে নারী চর্মরোগ এটার একটা হেনস্থা শিকার হয়েছে। এছাড়াও এর আগে আমরা দেখতে পেয়েছি যে পানি আনতে যে বরেন্দ্র অঞ্চল খরাপ্রবণ অঞ্চল, পানি আনতে যে একজন গর্ভবতী নারী মাঝ রাস্তায় তার গর্ভপাত হয়ে গেছে। এরকম ধরনের অনেক ঘটনা আমরা দেখতে পেয়েছি। তো এটা আসলে নারীর উপরে অনেক বেশি প্রভাব ফেলে। ধন্যবাদ আপনাকে। তো আমাদের সঙ্গে কয়েকজন তরুণ রয়েছেন, আমরা একটু জানার চেষ্টা করব তাদের কাছে তাদের কি কি সমস্যা রয়েছে। এই এলাকায় বেকারত্বও রয়েছে। তো এই যে তরুণ সমাজের জন্য শিক্ষা শেষে আপনারা কি রকম বেকারত্বে ভুগছেন, সেটি কিভাবে উত্তরণ পথ খুঁজছেন আপনারা? আসলে বিষয়টা দেখেন, প্রত্যেকটা জেলায় পানি অন্যতম, অর্থনীতির ক্ষেত্রেও পানি অন্যতম, কারণ ইতিহাসও পানি থেকেই অর্থনীতির বিকাশে আসছে। তো এখন বিষয়টা আপনি যদি ফুড বিজনেসে যান, সেখানে পানি প্রয়োজন। বর্তমানে রাজশাহীতে যে খরার যে প্রবণতা এবং পানির স্তর যেভাবে নিচে নামছে, এটাতে কিন্তু আমরা বিজনেস বলেন যেই বলেন, বা আমরা এত অবকাশের দিকে যাচ্ছি, এত ফ্যাক্টরির দিকে যাচ্ছি, সেইটার কোনো মানে হবে না। উইদাউট পানি আমরা কিছুই করতে পারবো না। ধন্যবাদ। তো এখানে শুনছিলেন যে প্রধান সংকট পানির, সেই পানির সংকট সমাধানের জন্য এখানে যারা আছেন তারা বলছেন। তো ডিবিসি এক্সপ্রেসে আজ সারাদিন আমরা থাকব এই রাজশাহীতে, সেখানের বিভিন্ন সমস্যা তুলে ধরব। পরবর্তী সংবাদ দুপুর 2টায় আমরা যুক্ত হব আবারও পরবর্তী সংবাদে। সঙ্গেই থাকুন ততক্ষণ পর্যন্ত আমাদের। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে বক্তব্য রাখছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সরাসরি যুক্ত যাচ্ছে সেখানে। Countries which are in the process of developing, because we believe that your prosperity is our prosperity too. Perhaps a final general comment: the Brussels effect is very strong. It's our soft power. We regulate in Brussels, and the impact is felt around the world. This is also something we are proud of. We believe that our governance is open. It is certainly democratic. It is transparent. It involves civil society and the private sector, and therefore you reach a very high level of governance that we are happy to see influencing decision makers around the world. Now let me turn to the relationship with Bangladesh, which I think is of greatest interest to you, colleagues. So I've spoken about the global challenges which are on the increase. There is no denying that. But as we see the global challenges grow, I think the impact on us is certainly that our conviction that we need to deepen and widen our partnership with Bangladesh also grows. And this is, for us, the relationship is a strategic choice. And we put at the center of this strategic choice respect for fundamental rights and the creation of economic opportunity. And in saying this, I spoke about the fact that your prosperity is our prosperity, but your stability is also our stability. This is a highly interconnected world in which we live. So নিয়ম নীতির তোয়াক্কা না করেই ময়মনসিংহ সিটি কর্পোরেশনে গড়ে উঠেছে অনেক বহুতল ভবন। বেশিরভাগ ভবনে নেই আগুন নির্বাপনের ব্যবস্থা এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। দাবি উঠেছে এসব ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। নতুন করে কেউ যাতে নিয়মের বাইরে যেতে না পারে সে বিষয়ে কঠোর হওয়ার আশ্বাস সিটি কর্পোরেশনের। গত 1.5 দশকে ময়মনসিংহ শহরে গড়ে উঠেছে অসংখ্য বহুতল ভবন, এছাড়া নির্মাণাধীন আরও অনেক।
সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী 6 তলা পর্যন্ত ভবন আছে ৩,৪৮১টি, আর 7 তলা থেকে এর বেশি বহুতল ভবন 303টি। বাস্তবে এ সংখ্যা অনেক বেশি। ফায়ার সার্ভিস বলছে, ময়মনসিংহের বেশিরভাগ বহুতল ভবনে নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। হতাহতের ঝুঁকি আছে ভূমিকম্পের মতো দুর্যোগে। বেশিরভাগই ফায়ার সার্ভিস থেকে কোনো ছাড়পত্র নেয়নি, ছাড়পত্রবিহীন ভবনগুলো তৈরি করছে এবং ভবনের পাশে যে রাস্তাঘাট আছে এই রাস্তাঘাটে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচল খুবই সমস্যার সম্মুখীন হইব এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটলে অনেক লোক মারা যাওয়ার সম্ভাবনা আছে। পরিবেশ অধিদপ্তর বলছে, বহুতল ভবনের ক্ষেত্রে ছাড়পত্র নিয়েছে হাতে গোনা কয়েকজন। তাদের দাবি অন্যরা কাজ করছেন ইচ্ছে মতো। এই ধরনের 5,000 বর্গমিটারের অধিক বিল্ড আপ এরিয়া সম্পন্ন কোনো বহুতল ভবন এখন পর্যন্ত আমরা কোনো আবেদন পাইনি বা আমরা কোনো বহুতল ভবনের অনুকূলে অবস্থানগত ছাড়পত্র প্রদান করি নাই। আপাত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে যে অনেক ভবনেই এই প্ল্যান অনুযায়ী আপনার ভবন নির্মাণ করা হচ্ছে না। সচেতন মহলের অভিযোগ, বেশিরভাগ বহুতল ভবন মালিক 2টি নকশা ব্যবহার করেন, একটি কাগজে কলমে, অন্যটি বাড়ি বানানোর ক্ষেত্রে। এসব মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। যে অনুমোদন নকশা পাশ করা হয় তার বাইরে তারা ইচ্ছামাফিক একটি বিল্ডিং তৈরি করে। যারা নিয়ম না মেনে বিল্ডিং করেছে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা করে এই বিল্ডিংগুলো যেন ভেঙে ফেলা হয়। সিটি কর্পোরেশনের প্রশাসক জানালেন, নিয়ম নীতির তোয়াক্কা না করে আগে বেশ কিছু ভবন হয়েছে, এখন তা নিয়ন্ত্রণ করা হবে। অনুমোদনের বাইরে গিয়ে কিছু বিল্ডিং হয়েছে, তো এগুলো আমরা দেখছি, মিটিংয়ের মধ্যে উপস্থাপন করছি এবং এখন থেকে যেগুলো হচ্ছে বা যেটা করতে চাচ্ছে সেটা আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। জানমালের নিরাপত্তা নিশ্চিতে বহুতল ভবন নির্মাণে কর্তৃপক্ষ নজরদারি বাড়াবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।